সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। আবু সাইদ মুগ্ধ। দেখছেন 5 আগস্টের পরে আমরা অলিতে গলিতে শহরে নগরে বন্দরে এই স্লোগান শুনতাম না? 5 আগস্টের আগে এই দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা পেয়েছি। বলতে গেলে গণ অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল এই স্লোগানটা। 5 আগস্টের পরে আমরা স্লোগান শিখলাম, স্লোগান ধ্বনি তুললাম, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এখন কিন্তু এই স্লোগানগুলো আমরা কি শুনি? এখন স্লোগানগুলো শোনা যায়? আমরা অনেকটা ভুলে গেছি। যেহেতু জুলাই ঘোষণাপত্রের বিষয়ের আজকের এই অনুষ্ঠান, এজন্য আমি মনে করিয়ে দিলাম যে এই স্লোগানগুলো ছাড়া জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ। দ্বিতীয় নাম্বার, আমাদের এই জুলাই অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছে বলতে পারবেন? মোট কতজন? কতজন আহত হয়েছে মোট বলতে পারবেন? সরকারের কোনো হিসাব আছে? সরকারি যদি কোনো হিসাব না থাকে এই 10 মাসে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, তাহলে আপনি জুলাই ঘোষণাপত্রটা শুরু করবেন কি দিয়ে? আমরা এখন দেখছি যে, মানে আমি ছোট মানুষ, আমি সকল রাজনৈতিক দল ব্যক্তি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, কারণ বাংলাদেশে যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, আমারও সবার সাথে জেল রিমান্ড খাটার অভিজ্ঞতা হয়েছে। আমি সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে বলছি। এখন অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা বলছেন যে তারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাহলে ওই ঘোষণাপত্র লেখার সময় কি তাহলে তাদের নাম দিয়ে ঘোষণাপত্র শুরু হবে, না এই শহীদ আসলে ঘোষণাপত্রটা শুরু করব? এখনো যদি এই শহীদ আহতদের তালিকা চূড়ান্ত রাষ্ট্র করে না পারে, সম্পন্ন করতে না পারে, তাহলে আপনি আমি কিভাবে বলবো যে আগামী 10 দিন পরে আসলে জুলাই ঘোষণাপত্র আসবে? হ্যাঁ, আসতে পারে, সম্ভাবনা আছে। সেটা কিভাবে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেরকম ঘোষণাপত্র পেয়েছিলাম না, সেই সময় সংবিধানের ঘোষণাপত্র আজকে একজন বললেন তো এই ঘোষণাপত্র তো বাংলাদেশে রচনা হয় নাই, রচনা হয়েছে ভিন্ন একটা দেশে। তো আমরা হয়তো একটা রেডিমেড ঘোষণাপত্র পাবো, যে ঘোষণাপত্রটা বাংলাদেশে হয় নাই, অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে। আমরা কি এরকম কোন ঘোষণাপত্র অ্যাকসেপ্ট করব? করব না। তৃতীয়ত, দেখেন একজন একটু আজানের উত্তর দেন। তৃতীয়ত, অভ্যুত্থানের সময় আপনারা দেখেন নাই বিশেষ ইউনিফর্ম পরা কিছু লোক, তাদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন বন্দর দিয়ে বের করে দেওয়া হচ্ছে, মনে আছে? হিন্দিতে কথা বলছে আর গুলি করতেছে, মনে আছে? 10 মাস হয়ে গেল, আমরা অনেক চাপাচাপি করার পরে যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু যারা তখন গুলি চালিয়েছিল, হিন্দিতে কথা বলেছে, বিশেষ ইউনিফর্ম পরে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তাদের বিষয়ে কেন এখনো তাদের পরিচয় রাষ্ট্রীয়ভাবে তুলে ধরা হল না? জুলাই ঘোষণাপত্রে এইটা তুলে ধরতে হবে। দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে এইটারও সম্পর্ক আছে। আমরা প্রায় 7-8 মাস আগে বিবিসি সংবাদে দেখেছিলাম যে উপদেষ্টারা ওনাদের দায় মুক্তির জন্য অধ্যাদেশ জারি করবেন, অর্ডিন্যান্স। কেন ভাই? উপদেষ্টাদের কি খালি জীবন আছে, জীবনের নিরাপত্তা দরকার আছে? তারাই কি কেবল মানে বাংলাদেশের সবচেয়ে রিসোর্সফুল পারসন, আর বাকি যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের জীবনের কি কোনো দাম নাই? আমি মানে ভীত বা আতঙ্কিত সেটা বলবো না। আমাদের বন্ধু হাদি একটা কথা বলে গেছেন যে আমরা আসলে ভীত নই, কিন্তু রাষ্ট্রের তো এটা দায়িত্ব সকলেরই নিরাপত্তা বিধান করা। যেখানে একটা ঘোষণাপত্র করে এই দেশের অভ্যুত্থানটাকে সংরক্ষিত করা, এই দেশের এই জনপদ, এই দেশের ঐক্য সংহতি ভবিষ্যৎ রাজনীতির পথ
ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে সেটিকে সংরক্ষণ করার কথা, সে নিজেদের জীবন কিভাবে সংরক্ষণ থাকবে এবং নিজেরা যা যা করে যাবে সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, কেবলমাত্র ওই জিনিসটা তারা মনোযোগ দিলেন। জানি না আসলে সেই অধ্যাদেশের বিষয়টি এখন কোন পর্যায়ে আছে। চতুর্থ বলবো, জুলাই ঘোষণাপত্র তৈরি করার দায়িত্ব কে নিয়েছেন ভাই? এখন কে নিয়েছেন? সরকার দায়িত্ব নিয়েছেন না? সরকার নিয়েছেন তো। এখন সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে সমসাময়িক সময়ে টেলিভিশনে, মিডিয়াতে বা রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক হয়, সেই বৈঠকে কতবার কথা বলেন, কতবার আলোচনা করতে দেখেছেন কখনো? রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যে জুলাই ঘোষণাপত্র লাগবে এরকম কোন দাবি, শক্তিশালী দাবি আপনারা উত্থাপন হতে দেখেছেন? নাই। কথা বলেন না কেন ভাই? দেখেছেন? নাই। দেখেন নাই। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করলাম। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে তখন অনেক বড় রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আমরা রাজপথে দেখি নাই আন্দোলন করার জন্য। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে 5 আগস্ট পূর্ববর্তী সময় অভ্যুত্থানের সময়ে আমরা অভ্যুত্থানের যেই সকল রাজনৈতিক শক্তিকে এবং বিভিন্ন সামাজিক শক্তি বা বিভিন্ন শক্তিকে আমরা দেখেছি, নাগরিক শক্তিকে অংশগ্রহণ করতে, 5 আগস্টের পরে এখন পর্যন্ত আরো 2টি বৃহৎ ঘটনা ঘটে গেছে। এক ছিল ছাত্রলীগের নিষিদ্ধ, আর একটা ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ, যেটা একই অভ্যুত্থানের একই মানে স্পিরিটের সাথে যায়। কিন্তু এই ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আমরা বৃহৎ ছাত্র সংগঠন বর্তমানে বাংলাদেশের আমরা তাদেরকে আন্দোলন করতে দেখি নাই, তাদের মাঠে কোনো সরব উপস্থিতি ছিল না। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বৃহৎ রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কোনো তৎপরতা আমরা কিন্তু দেখি নাই। কেন? এইটা আসলে কেন? মানুষের মনে কি সন্দেহ সংশয় জাগে না? মানুষ কি বুঝে না? সুতরাং ঘোষণাপত্রের বিষয়ে যদি আমরা তাদেরকে এইভাবে করে চুপ থাকতে দেখি, তাহলে হয়তো মানুষ এবার মুখ খুলবে যে আসলে কেন এই সমস্ত বিষয়ে ওনারা তৎপর হন না। পঞ্চম যেটা বলবো, পৃথিবীর প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার হয়, নাকি ভুল বললাম? মানে যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে সফল হয়েছেন তারা। আর যেই সমস্ত রাষ্ট্রে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার হয় নাই, মানে অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল শক্তিকে সাথে নিয়ে, পৃথিবীর এরকম কোন রাষ্ট্র সফল হয়েছে বলে আমার জানা নাই। এখানে বিজ্ঞজনরা আছেন, তারা হয়তো বলতে পারবেন। এটা আমরা দেখেছি কি যে বিভিন্ন দেশে এরকম অভ্যুত্থান সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক শক্তি, কিছু পরাশক্তি গিয়ে ভর করে বসে, বা যাদের ইন্টারেস্ট থাকে ভৌগোলিকভাবে বা বিভিন্ন ধরনের প্রয়োজনে, তারা যে সেই সমস্ত দেশের উপর ঘাড়ের উপর চেপে বসে। এরপরে কি হয়? অভ্যুত্থান ব্যাহত হয়ে যায়, দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আমরা এখন চিন্তা করতেছি যে বাংলাদেশের ক্ষেত্রেও কি আসলে সেরকম কোনো কিছু ঘটলো কি না। কারণ অনেকেই বলছেন যে অভ্যুত্থানের সময় আমাদের একজন সাবেক সেনা অফিসার বলেছেন যে আপনার যে শত্রুর মোকাবেলা যুদ্ধের সময়, যুদ্ধ শেষ হওয়ার পরেও কিন্তু শত্রু যে ছোট ছোট জায়গাগুলো থাকে বা প্রতিবন্ধকতা থাকে, সেগুলোকে কিন্তু নির্মূল করতে হয়। 5 আগস্টের পরে সেই যে ছোট ছোট প্রতিবন্ধকতাগুলো ছিল, সেগুলোকে কি আমরা সব মোকাবেলা করেছি? না সেগুলো আবার নতুন করে এখন দানা বেঁধে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন নাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা মিটিং করতেছে? আপনি কিভাবে বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা শেখ হাসিনাকে আনার জন্য মিটিং করে না? আপনারা জানেন না, কিছুদিন পর পরই তো অন রেকর্ড হয়ে আসে। হ্যাঁ, ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা অনলাইন মিটিং করে না? করে তো নাকি? তো বাংলাদেশে থেকে বাংলাদেশের যে আওয়ামী ছাত্রলীগ, ব্যবসায়ী, সাবেক আমলা, সাবেক আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, তারা এই সমস্ত মিটিংয়ে জয়েন করতেছে না? করতেছে তো। এটাই হলো বাস্তবতা। আরেকটা পয়েন্ট যেটা বলবো, এবং আমি শেষের দিকে চলে যাব, যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি লন্ডনে চলে গেলেন। আমি
একজন ছাত্রনেতা বা তরুণ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ভালো লাগে নাই। কেন? বাংলাদেশের মাটিতে থেকে যেই অভ্যুত্থান রচিত হয়েছে, 2000-এরও অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, লাখেরও অধিক মানুষ যেখানে আহত হয়েছে, যারা এই বাংলাদেশের শেখ হাসিনার মতো দানবীয় একটা শক্তিকে পরাজিত করতে পেরেছে, তারা কি আগামী নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত দেওয়ার মতো সক্ষমতা রাখে না? তো বাংলাদেশে অতীতে যেরকম বাংলাদেশের নির্বাচন বা ক্ষমতার পরিবর্তনের সিদ্ধান্ত পার্শ্ববর্তী কোনো দেশ থেকে হয়েছে, সাম্প্রতিক সময়ে আমরা চাই না যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের পাওয়ার ট্রানজিশনের কোনো সিদ্ধান্ত দেশের বাইরে থেকে হোক। এটা দেশের মানুষ, বিপ্লবীরা, অভ্যুত্থানকারীরা এটা ভালোভাবে নেবে না। আমি প্রস্তাবনা দিচ্ছি, বাস্তবসম্মত প্রস্তাবনা। এটা আমি বক্তব্য শেষ করে দেব। বাস্তবসম্মত প্রস্তাবনা। আমরা সেই আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে স্লোগান দিতাম, দিল্লি না ঢাকা। ছাত্রলীগ আমাদেরকে পিটাইতো। এরপরে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা মঞ্চ বানাইছিল, সেই ভারতের এক্সটেনশন, র, তাদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতো। তো মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আইসে, তখন নুরুল হক নূর ভাই ডাকসুর ভিপি ছিলেন, তাকে বলতেছে যে নূর, শেখ হাসিনার সমালোচনা করো, কিন্তু ভারতের যে বীর এনআরসি, এই সমস্ত বিষয় নিয়ে ভারত নিয়ে কথা বলা যাবে না। কথা বললে কি হবে? খবর আছে তোমাদের, আমাদের তো যা পারো করো গা। নূর ভাই বলেন, আমি ডাকসুর ভিপি, তুমি কি আমাকে ডিসিশন দিবা যে আমি কোনটা নিয়ে আন্দোলন করব? আমরা নামলাম আন্দোলনে, আমাদের উপর করলো হামলা। সেই হামলা ধারাবাহিকতায় ডাকসুতে আপনারা দেখেছেন, লাইট বন্ধ করে একদম হত্যা করার জন্য হামলা করা হয়েছিল। এটার পিছনের ঘটনা ছিল এইটা, প্রেক্ষাপট ছিল এইটা। তো সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান সময়ে আমরা তরুণরা এবং বাংলাদেশের যে জনতা যারা অভ্যুত্থানের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা যারা নতুন করে রাজনীতি শুরু করেছি, অ্যাক্টিভিজম শুরু করেছি, আমরা কেবলমাত্র একটা ক্ষমতার পরিবর্তনের জন্য এই রাজনীতিতে আসি নাই, জীবন দেয় নাই। আপনারা শহীদদের কাছে যান, আহতদের কাছে যান, তারা কি বলে? তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেন যে আগে সংস্কার, গুণগত পরিবর্তন না আগে নির্বাচন। বর্তমান বাংলাদেশে যেটা প্রয়োজন, সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার। আমি আবারও বলছি, সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার। এই ইন্টারিম গভর্নমেন্ট ফেল করছে, এটা নিয়ে অনেকেরই অভিযোগ আছে, আমাদের অভিযোগ আছে। সুতরাং রাজনৈতিক শক্তি, সিভিল সোসাইটি সবাইকে সমন্বয় করে আপনার একটা জাতীয়, মাত্র 23 জন উপদেষ্টা দিয়ে আপনি বাংলাদেশ চালাবেন, যেখানে 56টা মিনিস্ট্রি। দেশের মানুষকে কি আপনারা পাগল পাইছেন? আমরা তরুণরা আমাদেরকে কি মনে করেন আমরা বাচ্চা, আমরা কিছু বুঝি না? আপনারা তো পারেন না, আমরা তো পারছি, আমরা বুঝি। আমাদের সেই রাজনৈতিক সচেতনতা, দেশ নিয়ে বোঝাপড়া আমাদের আছে। সেই জায়গা থেকে বলছি যে সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করেন এবং সেই সরকারের মেয়াদ আপনারা নির্ধারণ করে দেন যে এই মেয়াদের একদিন বেশিও এই সরকার থাকবে না। না হলে কি হবে? যদি দেশের মৌলিক সংস্কার না হয়, একটা নির্বাচন হয়ে যায়, এই মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টারা আছে তারা আজীবন এই বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে যদি এই জুলাই ঘোষণাপত্র না হয়। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে ওনাদের একজন প্রতিনিধি আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, 31 দফা তো দিয়েছিলেন। 31 দফায় সংস্কার ছিল না? সেখানে তো ছিল জাতীয় সরকার গঠন করা হবে, সবাইকে নিয়ে সংস্কার করা হবে। ক্ষমতা তো পরিবর্তন হয়েছে, যেভাবেই হোক হয়েছে না? তাহলে এখন কেন আপনারা সংস্কারের জন্য আপনারা আহ্বান করতেছেন না? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার মিটিং হলো। তো উনি বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতা হিসাবে এখন সেই নেতৃত্বের দায়িত্বটা নিক, জাতীয় সরকারের জন্য প্রস্তাব দেখ মাননীয় প্রধান উপদেষ্টাকে, এবং বলুক যে আমরা সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার এবং সংস্কার করে তারপরে আমরা নির্বাচন করব। এখন কেন এই কথাটা বলছেন না? তার মানে কি এই প্রশ্ন কি জনগণের কাছে, রাজনৈতিক সচেতন মানুষের কাছে উদয় হয় না যে আওয়ামী লীগকে হটানোর জন্য আপনারা বলছেন যে হ্যাঁ আসেন আমরা সবাই মিলে আন্দোলন করি, এরপরে জাতীয় সরকার এবং সংস্কার করবো, মানে সবাইকে নিয়ে সরকারে যাব। কিন্তু এখন আপনারা সেটা ভুলে গেছেন, এখন বলতেছেন যে না, দ্রুত নির্বাচনের টাইম দরকার। তার মানে কি? তার মানে সংস্কারের চেয়ে, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের চেয়ে, শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, তার চেয়ে আপনাদের কাছে দ্রুত নির্বাচনটা গুরুত্বপূর্ণ।
অনেকেই বলছেন যে হ্যাঁ একটা অনির্বাচিত সরকার দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য ভালো না, আমিও সেটা বলি। কিন্তু যদি একটা জাতীয় সরকার হয়, আমি মনে করব যে এই সময়ে দ্রুত সময়ে নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকারের চেয়ে অনেক অনেক ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।